আমাদের পরম কাছের দিদি থেকে আজকে পরম আদরের বোন হয়ে ওঠার একটা অদ্ভুত সময় দেখলাম। এবং আমি দেখছিলাম যে সময়টা তুমি ভাইফোঁটা দিচ্ছিলে দাদাদেরকে, একটা অদ্ভুত নস্টালজিয়া তোমার চোখের মধ্যে ভিড় করে আসছিল, অনেক ছোটবেলার স্মৃতি তোমার চোখে ভিড় করে আসছিল। কি কি মনে পড়ছিল যদি কয়েকটা আমাদের সঙ্গে একটু শেয়ার করো। যেরকম ছোটবেলায় ভাইফোঁটা মানেই যত রাজ্যের যে কাজগুলো কেউ করতে চায় না সেগুলো আমাকে দিয়ে করানো হতো। মানে দুব্ব খুঁজে তুলে নিয়ে আসা, সেগুলো ধোয়া, শিশিরের জল আমাদের আনতে হতো সেইগুলো। মানে আগের আমাদের ভাইফোঁটাটা না মানে ঠিক একার একটা আমাদের ভাইফোঁটা ছিল না, মায়েদের ভাইফোঁটা মানে মামার বাড়ি থেকে আসতো সকলে, এবং পিসিদের ভাইফোঁটা পিসিরা সকলে আসতো। তো এই মাসতো ভাই আসতো মানে মাসিরাও আসতো, ফলে একটা জায়গায় ৪৫ জনের রান্না হতো মিনিমাম, কম করে বলছি আমি, ৪৫ জন রান্না, এবং হই হই হুড়োহুড়ি। মেন হচ্ছে খাওয়া দাওয়া। আমাদের এনিথিং রিলেটেড টু মুখার্জি বাড়ি, মানে আমার যেটা বাপের বাড়ি, মানে সবসময় রিভলভ করে খাওয়া দাওয়া নিয়ে। আমাদের এখনও যখন দুর্গাপুজো হয়, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমার দাদাদের ফার্স্ট প্রশ্ন থাকে কোন দিন লুচির সাথে কি হচ্ছে জলখাবারে। অষ্টমীতে কুমড়োর ছক্কা যেরকম হতে হবে, মানে খাওয়া দাওয়া ছাড়া আমাদের কিছু অন্য আলোচনাই নেই। তাই ভাইফোঁটাটাও না ভীষণ খাওয়া দাওয়া কেন্দ্রিক। আগে যেমন অনেক কিছু রান্না হতো, মারা অনেক কিছু রান্না করতেন, এবং মারা তার দাদার ফেভারিট রান্না করতো, পিসিরা মানে আমার বাবাদের ফেভারিট, তো আমরা আমাদের ভাইদের ফেভারিট, তো সবাইকে একটা রান্না করতে হতো। কিন্তু আমাদের বাড়িতে একটাই সমস্যা জানো তো, আমি সবচেয়ে বাজে কুক। আমাদের বাড়িতে সবাই, আমার দাদাদের জন্য রান্না করতে আমার ভয় লাগে, এইটা টমেটো দিলি কেন, এটাতে দই দেওয়া উচিত ছিল। দাদুর রেসিপিটাতে দাদুদের সময় কি দই দিত? তুই বললি যে দাদুর রেসিপি, দাদুদের সময় দই কোথায় ছিল? মানে সারাক্ষণ প্রশ্ন মানে জর্জরিত করে, এবং আমাকে রীতিমতো পরীক্ষা দিতে হয় এই ভাইফোঁটা আর রাখি দুটো দিন। তো আজকের দিনটা একটা সুবিধে হয় যে আমাদের ভাইরাও রান্না করে। আমার দাদা চিতল মাছের মুইঠা রান্না করে নিয়ে এসছে আর কি করে নিয়ে এসছে, এখানে ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে। আমাদের প্রত্যেকে ওরা ইলিশ মাছ, মানে মাছ মাংস ওরা সব সিদ্ধ হস্ত। তো সেই জন্য আমি আজকে ওদের জন্য বানিয়েছি একটা ফিশ ফ্রাই। আগে মানে এক বছর অল্টারনেট ওয়েতে হয়, কোনো বছর তোপসে ফ্রাই, কোনো দিন ভেটকি। তো এটা একদম পিওর ক্যালকাটা ভেটকি কিনে ফিশ ফ্রাই বানানো হয়েছে। ভাত, প্লেন ভাত, তার সঙ্গে আমাদের একটু তেঁতো মুখে দিতে হয়, সামান্য একটু তেঁতো, একটু শাক। আগে যেরকম শুক্তো টুক্তো করতো মারা, এখন এরা এত খেতেও চায় না একসাথে এত কিছু। ডাল আর আলু পোস্ত হ্যাজ টু বি দেয়ার, হতেই হবে, কারণ ওরা মানে আমার বাপের বাড়ি সব এদেশি, ওরা পোস্ত ছাড়া ওদের দিন গুজরান হয় না। তো আলু পোস্ত, তারপর আলু পোস্তর পর চিতল মাছের মুইঠা, পাঁঠার মাংস, মানে বেশ বড় বড় আলু দিয়ে কষা কষা মাংস, আর তারপর আমের চাটনি, মিষ্টি। আমি দেখছিলাম তুমি এখানে সবার যেহেতু ছোট বোন, তাই জন্য তোমার উপর সবার অধিকার বোধটাও বেশি, বকাটাও একটুখানি বেশি। একটু বলো। এটাই তো মুশকিল, আমি এখনো অবধি বিশ্বাস করতে পারি না যে আমার ৪৫ বছর বয়স হয়ে গেছে। আমাকে না এমনভাবে ওরা এখনো বকাবকি করে, আবার ওটা করছে, আবার ওদিকে যাচ্ছে। আমার দাদাকে দেখলে তুমি বুঝতে পারবে, আমাদের যে বড় ভাই আমার আর কি, আমার ঠিক আগের ভাই, ও তো মানে বিশ্বাসই করতে পারে না যে আমি একা একা কোনো কাজ করতে পারি। মানে এখনো বুঝতে পারে না। মানে আমি কিছু যদি প্রদীপটাও ধরেছি না, পেছন থেকে এই নিজের মেয়েকে পাঠিয়ে দিচ্ছে, যা যা দেখ ঠিক করে, নিশ্চয়ই ও গায়ে আগুন লাগাবে, মানে নিশ্চয়ই কিছু ফেলে দেবে, মানে আমার ওপর ভরসাই নেই। আমি শুনছিলাম তোমার হাজব্যান্ড নাকি খুব চিন্তিত তোমার বৌদিদের নিয়ে, সেটা কেন? অগ্নিদেব আমার বৌদিদের নিয়ে এই জন্য সবসময় বলে যে তোমার বৌদিরা তোমার সহ্য করে কি করে, কেননা আমি সারাক্ষণ আর কি আমার দাদাদের সঙ্গে দিনে 1 ঘন্টা করে কথা বলি, 1 ঘন্টা বড়, 1 ঘন্টা ছোট, আর মেজদার মাঝে মাঝে পালা পড়ে আর কি, মেজদার আরেক দাদাকে দেখলে ওদের পালা পড়ে সপ্তাহে 1-2 দিন। বলছি তোমরা 1 ঘন্টা রোজ কথা বলো, তো তোমার বৌদিদের রাগান, মানে সব বাড়ির সব খবর, এঁচেলের খবর, কি খেলি আজকে, কি খাবি আজকে, কি বাজার করলি আজকে, আর বলিস না আজকে অমুক ফোন করেছে, অমুকের সাথে দেখা হলো, সব, মানে নিজের বউকেও বোধহয় ওরা এত কথা বলে না যে তোমায় বলে, তুমিও তো তাই। তো তোমার বৌদিদের তো, আমি যদি বৌদিদের যে খাবারে বিষ মিশিয়ে দিতাম। কিন্তু আমি শিওর তোমার বৌদি, তুমি এতটাই নিজে এত
এত ভালোবাসার একজন মানুষ, এবং তুমি যেরকম ভাবে একটা পুরো সংসারকে আগলে রাখতে পারো, তোমার বৌদিদের কাছেও তুমি ততখানি আদরের। তো সেই জায়গা থেকে হ্যাঁ, আমার বড় বৌদি আর কি অনেক ছোট বয়স থেকে আমার দাদার সঙ্গে ভালোবাসা বা সম্পর্কে ছিল, তো অনেক ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আসে, তো বলে আমাকে অনেক ছোট থেকে চেনে। আমার মনে আছে ওর যখন বিয়ে হয়ে গেছিল, ওর বাবু রামরতন রায় বাড়ির মেয়ে আর কি, ওদের জমিদার বাড়ি। তো ও গেছে শাড়ি পরছে, তো খাটের ওপর উঠে শাড়ি পরছে, আমি কুচি ধরছি, কুচিটা আমি ভুল ধরেছি। আমি বলছি, তখন থেকে বলছি এইটা ঠাস করে একটা চড় মারতে হয়, এই যেই বলেছে না, আমি বলছি দাদা দাদা ঠিক করে দিচ্ছি। আর ওদের বাড়ির সবাই রে রে করতেছে, এই ননদকে বলছে ঠাস করে চড় মারবো, ননদকে বলছে, কি এ বাবা, ছি ছি ছি, কি সাহস রে তোর। আচ্ছা ননদ কে? ও পিঙ্কি, না না না, ওকে তুমি, আমাকে আমার বৌদিরা এরমও দিন গেছে গা ঘষে সাবান দিয়ে চান করিয়ে দিয়েছে। আমার মা যখন পারতেন না, আমার এত বড় চুল ছিল, বৌদি শ্যাম্পু করে দিত, বৌদি গা ঘষে পরিষ্কার করে দিত। ফলে ওরা আমার থেকে অনেকটা বয়সেও বড় আর সম্মানেও বড়, আর আমার ঠিক বৌদি টাইপের না। মা চলে যাবার পর এখন ওরা মায়ের মতোই প্রায়। আর তার সঙ্গে দাদারা যেভাবে তোমাকে আগলে রাখে, আমার মনে হয় যে তুমি মানে বৃহত্তর জগতে যাওয়ার আগে তারা তোমাকে বুঝতেই দেয়নি যে বাইরে অনেক কিছু আছে। এটাই তো ভুল করেছে, আমি তো বুঝতেই পারতাম না যে বাইরে খারাপ লোকও থাকে, কারণ ওটা এত আগলে আগলে রেখেছে। মানে বলে না 7 বাই চম্পার মতো আমার 5টা দাদা, ফলে আমাকে কেউ কিছু বলার আগে 10 বার ভাবতো। আর আমি গিয়ে বাড়িতে ভীষণ নালিশ কুটেছিলাম, সব বলে দিতাম। তো আমাকে বাড়িতে তুমি সব করো, বাড়িতে বন্ধুদের ডাকো, কোনো ছেলে বন্ধুও যদি হয় সে বাড়িতে এসে তোমার সঙ্গে আড্ডা মারবে, তুমি বাইরে গিয়ে আড্ডা মারবে না। এই যে একটা শাসনের মধ্যে সারাক্ষণ রেখে দিত। আর দাদাকে আমি তো বাবার থেকেও বেশি হয়, জমের মতো। জম, এই যে বলছে যমুনা দেয় জম খাবার, আমি জম দেখতে পাই চোখের সামনে, ইকুয়ালস টু দাদা। মানে দাদা যদি আমার দিকে একটা তাকায় না, এখনো আমার বর খুব, অগ্নিদেবেরও এটা খুব আফসোস যে আমাকে আমার বউ এত ভয় পায় না যা ওর দাদাকে পায়। আমার আজ অব্দি দাদার সাথে কোনোদিন ঝগড়া হয়নি, জোরে কথা বলা তো দূরস্থান। দাদার জুতোটা আমি দেখতে পেতাম, আমাদের তখনকার দিনে পুরোনো দিনের বাড়ির হতো না হাফ হাফ পর্দা, তো মানে পুরোটা অব্দি পর্দা থাকতো না, নিচটা দেখা যেত, ওইখানে দাদার জুতোটা যদি আমি দেখতে পেতাম আমি থেমে যেতাম। আর কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে যে জিনিসটা থাকে যে তখন মানে যেহেতু ছোট বোন, তাহলে তার ওপর না অত্যাচার করাটা খুব ইজি। মানে কিরকম অত্যাচার, যে একটা চিমটি কেটে দিলাম, একটু চুলটা টেনে চলে গেলাম, এরকম কোন জিনিসটা করে? চিমটি নয়, ওরা আমাকে বলতো, একটা জিনিস বলতো যে একটা বেড়াতে গেছিলাম, সেখানে একজন কেউ বলেছিল বাবা, একবার বলছি যাবো, একবার বলছি যাবো না, তাতে ভদ্রলোক বলেছিলেন তো এই মেয়েটা কি পাগল। সেই থেকে ওরা সারা পাড়ায় এসে রটিয়ে দেয় যে আমাদের বোন পাগল, এবং 12টা বাজলে ও পাগল হয়ে যায়। তো 12টা বাজলে বা কাঁটা 12টায় এলেই আমি নাকি আমার মাথাটা গন্ডগোল হতে শুরু করে। এইটা করতে করতে আমাদের একটা বড়, একটু আসতে বলো না, যখন বড় টেবিলে বসে খাওয়া দাওয়া হচ্ছে, তো ওরা না কিছু বলতো না, যেহেতু আমার জ্যাঠামশাই বসতেন আমাদের সাথে খেতে, মেজো জ্যাঠামশাই সেজো জ্যাঠামশাই, ওদের ভয়ে মুখে কিছু বলতো না, শুধু ওখান থেকে ঘড়ি দেখা যেত, ঘড়ির দিকে নাম তাকালে আমি ভ্যাঁ করে কাঁদতে শুরু করতাম। কটা আর নইলে বলতো একে অপরকে জিজ্ঞেস কটা বাজে রে, ও 12টা বাজেনি এখনো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমায় কিন্তু কিছু বলছে না। আবার আরেকজন ওকে জিজ্ঞাসা করছে কি রে কটা বাজে, 12টা বেজেছে, 12টা বাজে ক মিনিট রে, এইটা বললে আমি ভ্যাঁ, কান্না আমাকে বলেছে। আচ্ছা মা কি দেখো বাবা, আমি মানে ওদের তো বাবা বসে খাচ্ছে, কেন কাঁদাচ্ছ বোনকে? আমি সঙ্গে সঙ্গে আমরা কিছু বলি না, জিজ্ঞাসা করছি কটা বাজে, কাঁদতে শুকে দেখেছো মাথায় গন্ডগোল আছে। আর আমি না মানে এইটা কতদিন সহ্য করেছে তুমি ভাবতে পারবে না। এখনো যদি সবাই একসাথে হয়, ওরা যদি বলে এমনি হয়তো বলেছে কটা বাজে, আমার সঙ্গে সঙ্গে চোখে চলে আসে, হ্যাঁ কেন জিজ্ঞাসা হচ্ছে কটা বাজে। আর আরো একখানা জিনিস থাকে, ভাইফোঁটায় মিলিত হয়ে একসঙ্গে, যে ছোটবেলায় করতাম মনে আছে, চল চল করবি করবি, এই জিনিসটা কোন জিনিসটা করে এরকম? ঢিল মারা। ঢিল মারা আমরা না যেটা করতাম, মানে আমার আগের দাদা যে সুমন্ত, এখন বেথুন কলেজে পড়ায়, বলতে আমি জানি না বললে ওর ছাত্রীরা কি ভাববে, আমাকে যত রাজ্যের কুকীর্তি, মানে যত রাজ্যের কু অভ্যেস, কি করে বাবার মানে ম্যাগনেট লাগিয়ে বাবার পিগি ব্যাংক থেকে টাকা তুলতে হয়, কিভাবে
বাবার বান্ডিল নোট রাখা থাকতো, ওই বান্ডিলের মধ্যে থেকে জিরোটা সরিয়ে নিবি, জিরোটা সরিয়ে নিলে কোনোদিন বাবা ধরতে পারবে না। জেনারেলি 1 2 3 4 5 6 অব্দি লোকে গোনে, তারপর আর গোনে না, সত্যি বাবা ধরতে পারতো না। এরকম নানান রকমের কুবুদ্ধি ওর ছিল, পড়াশোনা দারুণ দুর্ধর্ষ ব্রিলিয়েন্ট ছেলে, কিন্তু আমাকে দোলের সময় খুঁজে বার করতো কার বাড়িতে রং হয়েছে, সেখানে গিয়ে ওমে বলতো চল রং টেস্টিং করে। এবার ও তো অনেক ফাস্ট দৌড়তে পারে, আমার বেলুনের মধ্যে রং নিয়ে তার বাড়িতে ছুড়লাম, ও আমি যখন ওরা চেঁচাচ্ছে বাড়ির লোককে এই কে রে, তখন কিন্তু আমি আছি, ও নেই, ও তো অনেক আগে পালিয়ে গেছে। তো ন্যাচারালি সেই ঝাড়টা খাওয়া, সেইগুলো এখনো আমাদের এক বন্ধু ছিল, বন্ধুর বাড়িতে গিয়ে আমরা ঢিল মারতাম, কারণ মা আমাদের দেখলেই রেগে যেত। এ বলতো যে তোমাদের পড়াশোনা নেই, তোরে বাবা মারা কিছু বলে না, দুপুরবেলা তোমরা ঘুরতে বেরিয়ে গেছো, আমার ডাকতে এসছো এরকম। তো শুভকে ডাকতে যেতাম, আমার দাদা শিখিয়েছিল ঢিল মারবি, নিচে থেকে ঢিল তুলে মারতাম, মারছি। একদিন গিয়ে মারলাম, মা রান্না করছে কড়াইয়ের মধ্যে, ঠাং, ব্যাস সেই দিন থেকে ঢিল মারা শেষ। আজকে আমরা বলছিলাম মনে আছে আমরা কিরকম ঢিল মেরে একে অপরকে ডাকতাম, কাউকে ডাকতে পারতাম না তো খেলতে যাবো দুপুরবেলা, কোড ল্যাঙ্গুয়েজ ঢিল পড়লো। সেখান থেকে দাঁড়িয়ে আজকে তোমার মাথায় তুমি যত সুন্দর করেই চুলটা তৈরি করে থাকো না কেন, আশীর্বাদ হিসেবে দুব্ব গুজে দেওয়া, দুব্ব গুজে দেয় না, এরম করে ঘষে ভেতরে এরম করে দিয়ে দেয় যাতে আমি বের করতে না পারি। এইরকম ওরা এখনো রয়েছে, কি বলবো বলো। অসাধারণ। এই ভালোবাসা এবং দুষ্টুমির সম্পর্ক এইভাবেই বর্তমান থাকুক। সিটি সিনেমার পক্ষ থেকে এটাই তোমার জন্য শুভকামনা থাকলো। যারা তোমার দর্শক তাদেরকে যদি আরো একবার একটু শুভেচ্ছা জানিয়ে দাও। ভাই বোনের সম্পর্কের চেয়ে পবিত্র বোধহয় আর কিছুই হয় না। জীবনের প্রথম পাওয়া বন্ধু হচ্ছে দাদা। প্রথম মানে দাদা এমন একটা জিনিস বা ভাই বোন এমন একটা জিনিস যার মধ্যে সবকটা সম্পর্ক মিলে আছে, মানে বন্ধু বলুন, পেরেন্টস বলুন, সব কিছু অভাব পূরণ করতে পারে। তো সেই সম্পর্কগুলো যখন না, আমি একটাই কষ্ট লাগে যখন দেখি যে তাদের মধ্যে এখন কথাবার্তা বন্ধ, মুখ দেখা দেখি নেই, হয়তো সামান্য একটা সম্পত্তিকে ঘিরে ঝগড়া চলছে কিংবা কোনো একটা পার্টিকুলার ঘটনাকে ঘিরে তারা এখনও মান অভিমান মনে পুষে রেখেছে। তাদের একটাই কথা আমি বলতে চাই, যারা দেখছেন প্লিজ এই সম্পর্কটা না সবচেয়ে পৃথিবীর সুন্দর সম্পর্ক এবং সবচেয়ে পুরনো, আপনার জীবনে যতগুলো সম্পর্ক রয়েছে মা বাবার পর সবচেয়ে পুরনো সম্পর্ক এটাকে না নষ্ট হতে দেবেন না কয়েকটা ছোটোখাটো ঘটনার জন্য। কি আছে, একটা ফোন করে বলুন না, হ্যালো কি খবর, কতদিন দেখা হয়নি, দেখবেন আবার আগের মতো হয়ে গেছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।